স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, কনভেকশনারি। আমরা বলেছিলাম যে কনভেকশন হলো তিনটা চ্যাপ্টার। আমাদের একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট একটা ছিল, ফোর্স কনভেকশন। আজকে আমরা ফ্রি কনভেকশন শুরু করবো, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, কনভেকশন রুটে। তো আমরা ফ্রি কনভেকশন সম্পর্কে যতটুকু জানি সেটা হচ্ছে যে এখানে কোনো এক্সটার্নাল কোনো ফ্লুইড ফ্লো, মানে এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না যাতে ফ্লুইড ফ্লো করে। ঠিক আছে, ন্যাচারালি যতটুকু ফ্লুইড থাকে সেটাই আমাদের কনসিডারেশন। তার মানে আমরা বাই ন্যাচারাল কনভেকশন ওয়াটার দ্বারা যেটা বুঝবো যে আমাদের যে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি আমরা যে ফার্স্ট ক্লাসগুলোতে বলে আসছি যে একটা ফ্লুইড যখন ফ্লো করে তার একটা ভ্যালোসিটি থাকে, সেই ভ্যালোসিটিটা এখানে নেই। সেই ভ্যালোসিটিটা এখানে নেই। তার মানে ন্যাচারালি যতটুকু কনভেকশন মানে ফ্লুইড থাকবে সেটাইকে আমরা কনসিডার করছি। এক্সটার্নাল ওয়েতে কোনো ফ্লুইড ফ্লো করছি না, তার মানে সেক্ষেত্রে ভ্যালোসিটি জিরো। সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা একটু ইজি হবে। আমরা প্রথম কনসেপচুয়ালি কিছু জিনিস আলোচনা করি, তারপর এখন তুমি যখন মনে করো একটা রুমের মধ্যে আছো, কোনো একটা প্লেট বা কোনো একটা সারফেস যদি হিটেড হয়, কোনো যদি ফ্যান না ছড়ে, বাতাস যদি না থাকে আলাদা, তাহলে এটা গ্র্যাজুয়ালি এখান থেকে কিন্তু হিটটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তুমি চায়ের কাপে চা রেখে যদি রেখে দাও, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হবে, জাস্ট ওয়ান ওয়ে ঠান্ডা করে। আবার তুমি ইচ্ছা করলে ফু দিয়ে বা বাতাস দিয়ে বা এক্সটার্নালি কোনো কিছু দিয়ে তুমি সেখানেও ঠান্ডা করতে পারো। কেস দুটো ডিফারেন্ট হচ্ছে। যে একটা হচ্ছে যে এক্সটার্নালি তুমি কিছু ফ্লুইড ফ্লো করাচ্ছ, যার মাধ্যমে বাতাসের মাধ্যমে ভ্যালোসিটি বাড়বে এবং সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা এনহ্যান্স হবে। আর যদি তুমি কোনো এক্সটার্নালি যদি কোনো ফোর্স বা ফ্লুইড ফ্লো না করো, তাহলে সেক্ষেত্রে এটা ন্যাচারালি যতটুকু যাওয়ার কথা সেটাই যাচ্ছে। এখানে যে ইস্যুটা থাকে, আমরা যে জিনিসটা জানি যে সেটা হচ্ছে যখন আমরা কোনো জিনিস গরম হয়, বাতাসটা যদি গরম হয়, তো সেই বাতাসের ডেন্সিটিটা কমে যায় এবং সেটা উপরের দিকে চলে যায়, ঠান্ডা বাতাসটা সেই জায়গাটা দখল করে। এটা আমাদের অনেক পুরাতন একটা কনসেপ্ট, আমরা জানি। সেই জিনিসটাই এখানে মিল, ন্যাচারালি যেটা হচ্ছে সেটাই। তো আমরা এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার জন্য আমরা অন্যভাবে আরেকটু দেখি। আমরা এখানে বলছি যে ফ্রি কনভেকশন হিট ট্রান্সফার মানে ভার্টিক্যাল ফ্ল্যাট প্লেট। ভার্টিক্যাল ফ্ল্যাট প্লেট, তার মানে আমাদের এই যে লম্বা যে লাইনটা দেখা যাচ্ছে উপরে ডান পাশের ছবিতে, এই লাইনটাকে আমরা হচ্ছে ভার্টিক্যাল একটা প্লেট চিন্তা করছি, এবং এই ওয়ালটার টেম্পারেচার একটা টিডব্লিউ। এবং আমরা ধরে নিচ্ছি যে সাপোজ মনে করো যে টিডব্লিউ ইজ গ্রেটার দেন টি ইনফিনিটি, মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে এটা বেশি। সো এতে হবে কি, এখানে যখন এই একদম নিচে আমরা এই অক্ষরটাকে ধরেছি এক্স অক্ষ, আর এই ডান পাশের এটাকে ধরেছি ওয়াই অক্ষ। আমাদের ইকুয়েশন সুবিধার জন্য আমরা এটাকে এক্স অক্ষ ধরেছি আর কি, কিছু না। তোমার ন্যাচারালি কি হবে, যখন একটা হিটেড সারফেস আছে, এই চারপাশে বাতাস আছে, নর্মালি অবস্থায় আছে, তাহলে এখন এখানে এই যে বাতাসটা যেটা আছে, এখানে এই ওয়াল থেকে এই সারফেসে যে ওয়ালের সাথে যে বাতাসটা আছে সেটা কি হিটেড হবে। হিটেড হলে এর ডেন্সিটি কমে যাবে, সে গ্র্যাজুয়ালি উপর দিকে ওঠা শুরু করবে এবং সে যত সামনের দিকে মানে উপরের দিকে যেতে থাকবে, তার এই জায়গাটা সংখ্যা মানে পরিমাণটা বাড়বে। তার মানে এই যে আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি, ডান পাশের লাইনটা, এখানে এটাকে আমরা বলছি বাউন্ডারি লেয়ার। এটা হচ্ছে বাউন্ডারি লেয়ার। তার মানে তুমি যদি একটু খেয়াল করো, যেহেতু এটা ন্যাচারাল কনভেকশন, তাহলে আমরা যেটা জানি যে ওয়ালে তার ভ্যালোসিটি জিরো অলওয়েজ, সে যখন উপরের দিকে উঠা শুরু করলো, অবশ্যই সে একটা ভ্যালোসিটি নিয়ে এসে উঠা শুরু করবে, এটা হচ্ছে বুয়েন্সি ফোর্স, যেটার মাধ্যমে সে ওঠা শুরু করলো। এখন আমরা যদি দেখি যে আমরা যেহেতু বলছি এটা স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, এখানে কোনো এক্সটার্নাল কোনো ফ্লো নেই, এই পাশের বাতাসের ভ্যালোসিটি কিন্তু জিরো। তার মানে আমরা যেটা পাবো, এখানে তার ভ্যালোসিটি জিরো এবং এই জায়গায় মাঝখানে কোনো এক জায়গায় তার ভ্যালোসিটি আস্তে আস্তে বাড়তেছে, বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হলো, দেন গ্র্যাজুয়ালি আবার কমে এই লাইন বরাবর এসে তার ভ্যালোসিটি জিরো হয়ে গেল, আর এই পাশে ভ্যালোসিটি জিরো। তার মানে আমরা এই ভ্যালোসিটি যে প্রোফাইলটা পাবো এখানে, এই যে প্রোফাইলটা এখানে চুক্তি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই ওয়ালে ভ্যালোসিটি জিরো, দেন এটা গ্র্যাজুয়ালি যেহেতু প্রতি উঠছে তার একটা ভ্যালোসিটি পাওয়া যাবে এবং আস্তে আস্তে সেটা কমতে কমতে আবার এটা জিরো আসবে। এই জায়গার যে প্যাটার্নটা আমরা যেটা বলি, এই প্যাটার্নটা হচ্ছে তোমার ল্যামিনার। এই জায়গাটা হচ্ছে ল্যামিনার ফ্যাশনে সে উপরের দিকে উঠা শুরু করবে, কিন্তু যত সে উপরে উঠতে থাকবে তার মধ্যে এই বিভিন্নভাবে এখান থেকে যেহেতু আরো ফ্লুইডের ডেন্সিটি কমে গেছে, তারাও উপরে উঠা শুরু করবে, এগুলো কলাইড করবে এবং কলাইড করলে যেটা হবে আলটিমেটলি এখানে একটা ভর্টেক্স ক্রিয়েট হবে। তখন এই জায়গাটাকে আমরা বলছি টার্বুলেন্স জোন। মানে ভার্টিক্যাল একটা প্লেটকে তুমি যখন হিটেড অবস্থা রাখছো এবং ন্যাচারাল কনভেকশন অবস্থায় আছে, তখন একটা এজে যদি হয়, লিডিং এজ যদি ধরি এটাকে, সেখান থেকে কিছু অংশ আমরা ল্যামিনার পাবো, দেন এটা পরে টার্বুলেন্স জোনে চলে যাবে। এই হচ্ছে মেইন কনসেপ্ট। সো ন্যাচারাল কনভেকশনের মধ্যে আমরা ল্যামিনার এবং টার্বুলেন্ট দুটো জোনই পাবো, ঠিক আছে। কিন্তু ল্যামিনার জোনের ক্ষেত্রে আমরা দেখবো যে ভ্যালোসিটি প্যাটার্নটা একটা ইউনিফর্ম, টার্বুলেন্সে সেটা থাকবে না, সেটা
ইডি হয়ে যাবে, ভর্টিসিটি হয়ে যাবে, সেটা থেকে আস্তে আস্তে হিট ট্রান্সফার হতে থাকবে। এই হচ্ছে কনসেপ্ট। এখন আমরা যদি এই ছবিটার মাধ্যমে যদি একটু কথাগুলো দেখি, যে কনসিডার এ ভার্টিক্যাল ফ্ল্যাট প্লেট এন্ড ইট ইজ হিটেড, and as it is heated, free boundary layer is formed as shown in figure. তার মানে এই যে বাউন্ডারি লেয়ারটা আমি দেখালাম, দুই ধরনের বাউন্ডারি লেয়ার দেখা যাচ্ছে, একটা হচ্ছে ল্যামিনারের জন্য, একটা হচ্ছে টার্মিনেটের জন্য। And the boundary layer is quite different for the forced convection, যেটা আমরা এর আগে ক্লাসে দেখে আসছি, তার থেকে এটা অনেক ডিফারেন্ট। এবং ভেলোসিটি অফ ফ্লুইড এট ওয়াল ইজ জিরো, যেটা আমরা একটু আগে বললাম, নো স্লিপ কন্ডিশন। এবং ভেলোসিটি এট দ্য এজ অফ দ্য বাউন্ডারি লেয়ার ইজ অলসো জিরো, এই যে এখানে এটা অলরেডি জিরো, বিকজ দেয়ার ইজ নো ফ্রি স্ট্রিম ভেলোসিটি। এই যে হচ্ছে ভেলোসিটি প্রোফাইল, তার মানে ওয়ালে ভেলোসিটি জিরো, এই বাউন্ডারি লেয়ারে যে লেয়ারটা যে আছে বাউন্ডারি লেয়ার, সেখানেও তার ভেলোসিটি জিরো, কিন্তু তার মাঝখানে একটা ভেলোসিটি পাওয়া যাচ্ছে। এবং এখানে আমরা বলছি ফ্রম দ্য লিডিং এজ টু সাম ডিসটেন্স ইট উইল বি এ ল্যামিনার জোন, যেটা একটু আগে বললাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে টার্মিনেস জোন। এতটুকু ক্লিয়ার সবার কাছে? এতটুকু ক্লিয়ার? হ্যালো, 12:59, 12:59। শাফকাত ইমরান আছো তুমি? শাফকাত ইমরান, শাফকাত ইমরান আছো? 12:25। ক্লাসের কোনো মানে হ্যাঁ বুঝিনি, বুঝিনি তোমাকে। আপনার কথা স্যার একদম শোনা যাচ্ছে না, অনেক কেটে কেটে আসছে। Yes, sir. হ্যাঁ স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমার শাফকাত আছো তুমি? স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসছে স্যার, হ্যাঁ, তো কেটে স্যার কেটে। আমরা হ্যাঁ, শাফকাত, শুনতে পাচ্ছি। শাফকাত কি আছো? শাফকাত কি আছো? নেই। হামিদা আছো? Yes, হ্যাঁ, sir. আমি যেটা বলেছি এটা কি তুমি বুঝেছো? যেটা বলেছি এটা কি Yes, বুঝেছো? sir. আচ্ছা ঠিক আছে, G, sir. আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি এই মোমেন্টাম ইকুয়েশনটা দেখি, মোমেন্টাম ইকুয়েশনে যে ফ্লুইডটা যেটা ফ্লো করবে তার মোমেন্টাম ইকুয়েশন যদি দেখি ফর পার্টিকুলার কেসে, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, হ্যাঁ যদি দেখি তাহলে এই মোমেন্টাম ইকুয়েশনটা নরমালি আমরা যে ইকুয়েশন দেখে আসছি সেটার মতোই হবে। সো ঠিক আছে, মোমেন্টাম ইকুয়েশনটা আমরা যেটা এর আগে দেখে আসছি সেই একই ইকুয়েশনের মতোই, যে রো ইনটু ইউ ইনটু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি বাই ডেল ওয়াই, এইভাবে আসছে একই রকম, এটি ইকুয়েশন 1। ঠিক আছে, এবং এখানে যেটা আছে এই রো যে আমরা যেটাকে বলছিলাম বডি ফোর্স, এই বডি ফোর্সটা এখানে থাকবে, কারণ এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, সেই ক্ষেত্রে এই ফোর্সটা কাজ করছে। এই ওয়েট হিসাবে এটাকে বডি ফোর্স হিসাবে এটাকে দেখানো হচ্ছে, যেটা আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছিলাম যে সেটা প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করবো অথবা ইউজ করবো না। ঠিক আছে, ভার্টিক্যাল হওয়াতে এটা আমাদের ইউজ করতে হচ্ছে এখানে। এখন যেহেতু এটা উপরে থেকে উঠবে, তার মানে ফ্লুইড মানে যেহেতু গ্যাস বা বাতাস বা যেটাই বলো, সেটা যেহেতু উপরে উঠবে তার মানে প্রেশার গ্রেডিয়েন্ট হবে, প্রেশার গ্রেডিয়েন্টের কারণে কিন্তু ফ্লুইড ফ্লো করে। সো প্রেশার গ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে এটা এক্স অক্ষ বরাবর, আমরা কিন্তু এক্স অক্ষ বরাবরটা যেটা ধরেছি সেটা হচ্ছে ভার্টিক্যাল। আমি আবার ছবিটা একটু দেখাই, এক্স অক্ষটা হচ্ছে ভার্টিক্যাল, এটাকে আমরা ধরেছি এক্স অক্ষ আমাদের সুবিধার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যে বলতে পারি যে প্রেশার গ্রেডিয়েন্ট ইন দ্য এক্স ডিরেকশন ইজ ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য ফ্লুইড এলিভেশন অন দ্য প্লেট, যেহেতু ফ্লুইডটা উপরের দিকে উঠছে তার কারণে এখানে তোমার প্রেশার গ্রেডিয়েন্ট হবে, এবং সেই প্রেশার গ্রেডিয়েন্টকে আমরা বলছি ডেল পি বাই ডেল এক্স, যেটা এখানে আছে, এবং সেটা ইকুয়াল হচ্ছে মাইনাস রো ইনফিনিটি জি। রো ইনফিনিটি হচ্ছে যে বাতাস যেটা ছিল অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে, হ্যাঁ সেটার তার ডেনসিটি, এবং জি এই হচ্ছে তোমার প্রেশার গ্রেডিয়েন্ট। সো এখান থেকে আমরা যদি এই 1 আর 2 যদি আমরা একটু হিসাব করি, এই ডেল পি বাই ডেল এক্স এর জায়গায় যদি আমরা এটা বসাই, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে যেটা লেখা যায়, বাম পাশের অংশটা ঠিকই আছে ইকুয়ালস টু, ডান পাশে আমরা লিখতে পারি জি ইনটু রো ইনফিনিটি মাইনাস রো প্লাস মিউ ডেল স্কয়ার মিউ বাই ডেল ওয়াই স্কয়ার, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তো এখানের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটা টার্ম নতুন করে ঢুকলো, সেটা হচ্ছে রো ইনফিনিটি মাইনাস রো, রো ইনফিনিটি মাইনাস রো মানে ডেনসিটির পরিবর্তন, ডেনসিটির পরিবর্তন। এই ডেনসিটির যে ডিফারেন্স, এইটাকে আবার অন্য একটা নামে ডাকা হয়, বইতে যেটা পাবে সেটাকে বলা হয় ভলিউম কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন বা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। ঠিক আছে, সেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং সেই বিটা ইকুয়ালস টু যেটা লেখা হয় সেটা হচ্ছে যে চেঞ্জ অফ ভলিউম উইথ কনস্ট্যান্ট প্রেসারে
হ্যাঁ, তার টেম্পারেচারের সাথে যে পরিবর্তন সেটাকে লেখা যায় রো ইনফিনিটি মাইনাস রো ডিভাইড বাই রো ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। এটা তুমি যদি একটু খেয়াল করে দেখো রো ইনফিনিটি মাইনাস রো এখানে আমরা এটা যদি রাখি তাহলে এটা সমান লেখা যায় বিটা ইন্টু রো ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। সো আমরা এই জায়গাটার মধ্যে এই রো ইনফিনিটি মাইনাস রো এর জায়গায় আমরা লিখতে পারি বিটা ইন্টু রো ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। সেটাই এই পরবর্তী লাইনে লেখা হয়েছে যে রো জি ও বি ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। এই ইকুয়েশনটাকে এই 4 নম্বর যে ইকুয়েশনটা আমরা দেখছি এটাকে বলা হচ্ছে যে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ, ফর ফ্রি কনভেকশন, হ্যাঁ, বাউন্ডারি লেয়ার ফ্রি মোশন, ইকুয়েশন অফ মোশন ফর ফ্রি বাউন্ডারি লেয়ার ফর ন্যাচারাল কনভেকশন। এটা হচ্ছে আমাদের একটা মেইন ইকুয়েশন এই চ্যাপ্টারে, 4 নম্বর ইকুয়েশনটা। এখন আমরা এটা হচ্ছে তার মানে কি আমরা ইকুয়েশন অফ মোশন তার মানে ফ্লুইডের ফ্লো কিভাবে হবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখন আমরা একটু দেখি এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন ফর ফ্রি কনভেকশন ইজ সেম অ্যাজ ফোর্স কনভেকশন, যেখানে যেটা ছিল এনার্জি ইকুয়েশনটা একই রকম হবে। তার মানে এনার্জি ইকুয়েশন আমরা যেটা পেয়েছিলাম রো সিপি ইউ ইন্টু ডেল টি বাই ডেল এক্স প্লাস ভি ডেল টি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু ডেল স্কয়ার টি বাই ডেল ওয়াই স্কয়ার। এটা আমরা যে আগের চ্যাপ্টারে যেভাবে দেখেছি সেই একই রকম সূত্রটা এখানে আছে। এখন আমরা এগুলোকে যদি সলভ করি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আছে, এগুলোকে যদি সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের সেই বাউন্ডারি কন্ডিশন সহ আগে যদি সব নিয়ে আসতে হবে। সো আমরা যদি সেটা থেকে যাই, even though the fluid motion depends on the density variation, however this variation is quite small. প্রথমে আমরা একটা অ্যাজাম্পশন নিচ্ছি যে যেহেতু আমরা বলছি যে এখানে এই জায়গার মধ্যে যে রো মাইনাস রো ইনফিনিটি আমরা যেটা দেখাচ্ছি ডেনসিটি ভেরিয়েশন কোএফিশিয়েন্ট যেটা দেখাচ্ছি বিটা, যেহেতু আমরা বলছি যে ডেনসিটির ভেরিয়েশনের কারণে ফ্লোটা হবে, কিন্তু এই ডেনসিটির ভেরিয়েশনটা খুবই কম হবে এটা আমরা ধরে নিচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা এই রো যেটা আছে সেটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তার মানে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা আমরা ধরে নিচ্ছি যে রোটা এখানে কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে মোমেন্টাম ইকুয়েশনের মধ্যে যে পার্টটুকু ছিল সেটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি সেটাকে লেখা যায় ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন অফ 0 থেকে ডেল্টা মানে বাউন্ডারি লেয়ার পর্যন্ত রো ইউ স্কয়ার ডিওয়াই। এই জিনিসটা আমরা আগে থেকে জানি, মোমেন্টাম বাউন্ডারি লেয়ার থিওরির মধ্যে আমরা পড়েছি। ইকুয়ালস টু তাও ডব্লিউ প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে ডেল্টা রো জি বি বিটা ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি ইন্টু ডিওয়াই। এটাকে সিম্পলিফাই করলে এই 6 নম্বর ইকুয়েশন আমরা লিখছি। এখন আমরা যদি বাউন্ডারি কন্ডিশন গুলো বসাই যে টি যখন ওয়াই যখন 0, ওয়াই মানে কোনটা, ওয়াই হচ্ছে তোমার এক্স অক্ষ আমরা যেটা নরমালি ধরি সেটা। আবার ছবিটা দেখো, এই যে ওয়াই হচ্ছে এটা, এই যে বরাবর, তার ওয়াই মানে 0 মানে কি ওয়ালের কথা বলা হচ্ছে, ওয়াই মানে 0 মানে এখানে ওয়ালের কথা বলা হচ্ছে সেটা। তো আমরা যদি বাউন্ডারি কন্ডিশনটা দেখি এখানে যখন ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু যখন 0 তখন টি হচ্ছে টি ডব্লিউ মানে ওয়াল টেম্পারেচার। ওয়াই ইকুয়ালস টু যখন ডেল্টা তার মানে বাউন্ডারি লেয়ারে যখন আসলো তখন টিটা হচ্ছে টি ইনফিনিটি। আর ওয়াই যখন ডেল্টা মানে বাউন্ডারি লেয়ারে তখন টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না, তার মানে ওয়াই অক্ষ বরাবর তার কোনো টেম্পারেচার পরিবর্তন নেই, তারপর ডেল টি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এই মানগুলো তুমি যদি বসাও তাহলে এই টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটা তুমি পাবে। ঠিক আছে, টেম্পারেচার ইকুয়েশনটা তুমি পাবে। ঠিক আছে, টেম্পারেচার ইকুয়েশনটা তুমি পাবে। একটু একটু এক মিনিট আমি একটু পজ দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ হ্যালো, সরি, হ্যালো 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 শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ সরি, আমি শোনা যাচ্ছে? হ্যাঁ একটা ফোন আসছিল এখানে। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা সরি। তো এখানে এই যে আমরা যেটা বললাম বাউন্ডারি লেয়ার, জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। বাউন্ডারি কন্ডিশন আমরা যদি বসাই তাহলে এই আমরা এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের এই প্রোফাইলটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, টি মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি ডব্লিউ মাইনাস টি ইনফিনিটি ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই বাই ডেল্টা হোল স্কয়ার। সো ওয়াই হচ্ছে কি তোমার ওয়াল থেকে যে কোনো একটা ডিসটেন্স, আর ডেল্টা হচ্ছে তোমার বাউন্ডারি লেয়ার থিকনেস, এবং সেখান থেকে বসালে টেম্পারেচার প্রোফাইলটা আমরা পেয়ে যাবো।
এই হচ্ছে 7 নম্বর একটা ইকুয়েশন আমরা পেলাম। একেবারে ভ্যালোসিটির জন্য আমরা একটা ইকুয়েশন পাবো, এটা হচ্ছে টেম্পারেচার জন্য পেলাম। এখন 7 নম্বর, এখন ভ্যালোসিটির জন্য যদি আমরা দেখি, ফর ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন, সেখানে আমরা যদি বাউন্ডারি কন্ডিশন বসাই, y যখন 0 তার মানে ওয়ালের কথা বলছি, তখন ভ্যালোসিটি 0, y এর মান যখন ডেল্টা মানে বাউন্ডারি লেয়ারে, তখন তার ভ্যালোসিটি 0, কারণ এটা ফ্রি স্ট্রিম, কোনো ভ্যালোসিটি নেই, সেক্ষেত্রে এটা ভ্যালোসিটি 0। এবং y যখন ডেল্টা, তখনও তার ভ্যালোসিটির কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, yx। এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা 4 নম্বর ইকুয়েশন থেকে যদি এটাকে সলভ করা শুরু করি, তাহলে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y ডেল স্কয়ার y ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার মাইনাস gb g ডেল বিটা ইনটু tw মাইনাস t ইনফিনিটি ডিভাইড বাই নিউ এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এখান থেকে এটা পেয়ে যাবে। সো এটাকে আমরা যদি একটু বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে আবার সলভ করার চেষ্টা করি, এবং প্রথমে আমরা একটা আরবিটারি ইকুয়েশন ভেলোসিটি ফাংশন যদি ধরি u বাই ux, এবং সেক্ষেত্রে a প্লাস by প্লাস cy স্কয়ার প্লাস dy কিউব, এবং সেক্ষেত্রে সলভ যদি করি, আমরা এই ধরনের একটা ইকুয়েশনের আগে ক্লাসে গুলোতে দেখে আসছি একইভাবে 4টা আননোন থেকে কিভাবে করতে হয়, সেটা যদি সলভ করি, তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা পেয়ে যাবো u বাই ux ইকুয়ালস টু বিটা ইনটু ডেল স্কয়ার g tw মাইনাস t ইনফিনিটি 4 ux নিউ, এবং তার সাথে হচ্ছে y বাই ডেল্টা ইনটু 1 মাইনাস y বাই ডেল্টা হোল স্কয়ার। এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। এটাকে যদি সিম্পলিফাই করা যায়, সেই করা গেলে আমরা পাবো u বাই ux ইকুয়ালস টু y বাই ডেল্টা ইনটু 1 মাইনাস y বাই ডেল্টা হোল স্কয়ার। এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ভেলোসিটি প্রোফাইলের ইকুয়েশন। আর 7 নম্বর ইকুয়েশন যেটা দেখলাম সেটা টেম্পারেচার প্রোফাইল ইকুয়েশন। এখন এই 7 এবং 8 এই দুটো প্রোফাইলকে আমরা যদি 6 নম্বর ইকুয়েশনে বসাই, 6 নম্বর ইকুয়েশনটা কি ছিল সেটা একটু দেখি। 6 নম্বর এই মোমেন্টাম ইকুয়েশন ছিল। এখানে যদি আমরা বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটা নতুন একটা ফর্মে আসে, তো এটা হচ্ছে 1/105 ইনটু d বাই dx, এইভাবে একটা ইকুয়েশন চলে আসে। এটা একটা 9 নম্বর ইকুয়েশন আমরা বলছি। এই ইকুয়েশনগুলো দেখতে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু ফাইনালি এটা আর যাতে জটিল থাকবে না, আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে 9 নম্বর ইকুয়েশনের পরে আমরা যদি লং ক্যালকুলেশন করি, হ্যাঁ একটা বেশ বড় ক্যালকুলেশন আছে এখানে, এটা করার পরে সিম্পলিফাই করলে যেটা আসে সেটা হচ্ছে ডেল বাই এক্স, এক্স হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স বরাবর প্লেটের দৈর্ঘ্য, সেখানে ইনটু ইকুয়ালস টু 3.93 ইনটু প্র্যান্ডল নাম্বার টু দি পাওয়ার মাইনাস হাফ ব্র্যাকেটে 0.952 প্লাস প্র্যান্ডল নাম্বার টু দি পাওয়ার 1/4 ইনটু এই একটা নাম্বার আমরা আজকে নতুন শিখবো, সেটা হচ্ছে গ্রাশফ নাম্বার হবে। এটাকে বলা হয় গ্রাশফ নাম্বার টু দি পাওয়ার মাইনাস 1/4। এই একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটা মাস সিম্পলার দ্যান প্রিভিয়াস ওয়ান। সো এই হিসেবে আমরা এই ইকুয়েশন একটা পেলাম। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, সেটাকে ux দিয়ে লেখা যায়, তাহলে ux ইনটু x বাই ডেল নিউ, সেটাকে আবার লেখা যায় এই ফর্ম। এটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনগুলোকে আমরা যদি একটু খেয়াল করি, এইখান থেকে ভেলোসিটি প্রোফাইলে যে ইকুয়েশন আমরা দেখেছি, টেম্পারেচার প্রোফাইলে যে ইকুয়েশন দেখেছি, সেখান থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা পাওয়া যায় সেটা হচ্ছে y বাই ডেল্টা ইকুয়ালস টু 1/3। তার মানে তোমার কি হচ্ছে, ডেল্টা যেটা আছে বাউন্ডারি লেয়ারের থিকনেস যেখানে আছে তার 1/3 গিয়ে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা পাই, ঠিক আছে। 1/3 গিয়ে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পাই। আর ইউ ম্যাক্স হচ্ছে 4/7 সেইখান থেকে আমরা ইউ ম্যাক্স পেয়ে যাবো। এই হচ্ছে তোমার নর্মাল প্রসিডিউর আমরা যদি ক্যালকুলেট করতে চাই, মানে এই ভেলোসিটি প্রোফাইলের ম্যাক্সিমাম ভেলোসিটি কত, তোমার ভেলোসিটি প্রোফাইলটা কোথায় হয়, সেই জায়গাটা আমরা যদি ক্যালকুলেট করতে সেটা। আর এইখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে গ্রাশফ নাম্বার। গ্রাশফ নাম্বারটা এই কনভেকশন হিট ট্রান্সফারের জন্য, ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফারের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার। নাসেল নাম্বার যতটা ইম্পর্টেন্ট, গ্রাশফ নাম্বারটাও সে একইভাবে এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রাশফ নাম্বার এটা মেইনলি হচ্ছে তোমার বুয়েন্সি ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্স। আমরা যেমন রেনল্ডস নাম্বার যেন করি, রেনল্ডস নাম্বারটা মানে কি, রেনল্ডস নাম্বার হচ্ছে যে ইনার্শিয়া ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্স। আর এখানে একই রকম, শুধু ইনার্শিয়া ফোর্সের জায়গায় এখানে বুয়েন্সি ফোর্স। তাহলে বুয়েন্সি ফোর্স ডিভাইড বাই ভিসকাস ফোর্সের যে রেশিও সেটাকে বলা হচ্ছে গ্রাশফ নাম্বার। এখানে এই জি বিটা ইনটু tw মাইনাস t ইনফিনিটি ইনটু x কিউব ডিভাইড বাই নিউ স্কয়ার। এখানে তোমার x হচ্ছে লোকাল যে কোনো একটা পয়েন্টের জন্য যদি চিন্তা করো x অক্ষ বরাবর তার সেইখানকার দূরত্ব, এবং সেই হিসেবে এটা লোকাল গ্রাশফ নাম্বার হবে আগের মধ্যে, ঠিক আছে। সো এটা যদি আসে, তাহলে আমরা এখান থেকে একটু সিম্পলিফাই যদি করি, এখানে 7 নম্বর ইকুয়েশন যেটা আমরা দেখেছি যে তোমার 7 নম্বর যেটা আমরা দেখেছি যে ভেলোসিটি প্রোফাইল, সরি টেম্পারেচার প্রোফাইল, সেখান থেকে আমাদের h ইকুয়ালস টু 2k বাই ডেল্টা। আর এটাকে আমরা একটু, কথা শোনা যাচ্ছে,
2k/ডেল্টা, এটাকে লেখা যায় hx/k, এবং সেখান থেকে আমরা এটা লিখতে পারি নাসেল্ট নাম্বার, এবং সেই জায়গায় এই h এর মানটা আমরা যদি বসাই তাহলে এটা Yes, sir. হ্যাঁ এটা বলা যায় যে 2 × x/ডেল্টা, 2 × x/ডেল্টা। তার মানে আমরা এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে 10 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, নাসেল্ট নাম্বার, লোকাল নাসেল্ট নাম্বার ইজ ইকুয়াল টু 0.508, প্যান্ডেলটন নাম্বার টু দি পাওয়ার হাফ, যেটা উপরে একটু আগে দেখে আসছো সেই ইকুয়েশন। এটাকে যদি তুমি অ্যাভারেজ করতে চাও, তাহলে অ্যাভারেজ যদি করতে চাও, এটা ছিল লোকাল থেকে অ্যাভারেজে যদি তুমি আসতে চাও, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজকে আমরা লিখি এখানে h বার ইকুয়াল টু 1/l, এটা আমরা এর আগে ক্লাসগুলোতে দেখে আসছি। সেক্ষেত্রে h বার ইকুয়াল টু 4/3h। ঠিক আছে, এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে একটা আমরা পেয়েছিলাম এর আগে, আমরা একই রকম লোকাল যেটা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, সেখান থেকে আমরা অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পেয়েছিলাম ফোর্স কনভেকশনের জন্য। একইভাবে আমরা এখানে ফ্রি কনভেকশনের জন্য আমরা এগুলো একটা জিনিস পেয়ে যাবো। ঠিক আছে, এরপরে তোমার এত সূত্র তো মুখস্থ করা আসলে টাফ, আমি বুঝি। আমরা খুব সিম্পল ওয়েতে কাজগুলো করবো। আমাদের ইকুয়েশনগুলো আমরা ইম্পেরিক্যাল ইকুয়েশন যদি দেখি, তাহলে আমাদের ইম্পেরিক্যাল ইকুয়েশনগুলো মোটামুটি এরকমই। জেনারেল ফর্মে আমাদের এই হচ্ছে নাসেল্ট নাম্বার। আমি এর আগে ক্লাসগুলোতে বলে আসছি যে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে হিট ট্রান্সফার বের করা, কিউ বের করা। আর কিউ বের করতে হলে কনভেকশনের জন্য কিউ সূত্র হচ্ছে HA∆T। HA তো এরিয়া আমরা হয়তো জানবো কোনোভাবে, ডেল্টা টি সেটা হয়তো আমরা কোনোভাবে জানবো, বাকি থাকে H, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, সেটাই আমাদের আসল বিষয়। সেটাই আমরা বের করবো, এবং সেখান থেকে নাসেল্ট নাম্বার থেকে সেই হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা বের করা সম্ভব। নাসেল্ট নাম্বার থেকে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট H বের করা সম্ভব। সো আমাদের টার্গেট থাকবে প্রথমে আসলে নাসেল্ট নাম্বার বের করা, সেখান থেকে H বের করা, এবং সেখান থেকে কিউ বের করা। সো নাসেল্ট নাম্বার ফ্রি কনভেকশনের জন্য যে সূত্রটা আমরা জেনারেল ফর্মে যদি দেখি, সেটা হচ্ছে যে এভারেজ নাসেল্ট নাম্বার, যেটা সেটা হচ্ছে C ইন্টু গ্রাশফ নাম্বার ইন্টু প্রান্ডল নাম্বার হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, C ইন্টু গ্রাশফ নাম্বার ইন্টু প্রান্ডল নাম্বার হোল টু দি পাওয়ার m। তাহলে গ্রাশফ নাম্বার তোমার যদি জানা থাকে মানগুলো, প্রান্ডল নাম্বারের মানগুলো জানা থাকে, তার সাথে C কনস্ট্যান্ট, সেখান থেকে পেয়ে যাবে। আমরা এখানে যে জিনিসটা করব, সকল প্রপার্টিজ গুলো ক্যালকুলেট করবো ফিল্ম টেম্পারেচার। আমরা আগের ক্লাসে যখন ফ্ল্যাট সারফেসে যখন বলেছিলাম, তখন আমরা ফিল্ম টেম্পারেচার কথা বলেছি। সেই ফিল্ম টেম্পারেচার আগের মতোই TW প্লাস T ইনফিনিটি ডিভাইডেড টু অ্যাভারেজ, যেটা সেটাই ফিল্ম টেম্পারেচার। এখন এই কাজগুলো করার জন্য আরো কিছু সহজ করা হয়েছে। সহজের মধ্যে একটা সহজ হচ্ছে এখানে আরেকটা নাম্বার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে র্যালিজ নাম্বার। র্যালিজ নাম্বার হচ্ছে প্রোডাক্ট অফ গ্রাশফ নাম্বার ইন্টু প্রান্ডল নাম্বার। র্যালিজ নাম্বার এবং প্রান্ডল নাম্বার গুণফল, যেটা সেটাকে আমরা বলি র্যালিজ নাম্বার। গ্রাশফ নাম্বার সাথে প্রান্ডল নাম্বার যদি গুণ করে, ঠিক আছে, এই র্যালিজ নাম্বার, এটা দিয়ে আমরা পরবর্তীতে কিছু কাজ দেব। এখন আমি একটা চার্ট দেখাই তোমার, আমি একটা চার্ট দেখাচ্ছি। চার্টটা দেখা গেলে আমাকে একটু বলো যে আসছে আসছে। হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে কথা? কারো কথা শুনছি না। স্যার আপনার স্ক্রিন দেখাচ্ছে আসে নাই স্যার। নো স্যার, না স্যার। আসছে, এখন আসছে? শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন আসে নাই স্যার। স্যার এখন চলো। আসছে এখন? স্ক্রিন কি আসছে? না স্যার, আসে স্যার, এখন আসে স্যার। হ্যাঁ, আসছে। কি স্যার আসছে? স্যার এখন আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখ, আচ্ছা এখন একটু খেয়াল করো, এখানে আমি এই জিনিসটা বলি, খেয়াল করো। তোমার পরীক্ষার কোশ্চেনের সাথে আমি এই ধরনের একটা শীট তোমাকে দিয়ে দেবো। পরীক্ষার কোশ্চেনের সাথে আমি এরকম একটা শীট তোমাকে আমি দিয়ে দেবো, এবং এখানে ইকুয়েশন সব লেখা আছে, সব লেখা আছে। তোমাকে শুধু বের করতে হবে যে তুমি কোন ইকুয়েশনটা চুজ করবে, এটাই হচ্ছে তোমার দায়িত্ব। এবং সেই হিসাবে ইকুয়েশনটা চুজ করার পর সেই ইকুয়েশন থেকে বাকিটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। আচ্ছা, এখানে বেশ কতগুলো কেস দেওয়া আছে, ঠিক আছে। এখানে এটা স্যাঞ্জেলের বই থেকে নেওয়া, ঠিক আছে। এম্পিরিক্যাল কোরিলেশন অফ এভারেজ নাসেল্ট নাম্বার ফর ন্যাচারাল কনভেকশন, ঠিক আছে, ওভার সারফেসের ক্ষেত্রে সেটা বলা আছে। প্রথমটা দেখো, ভার্টিক্যাল প্লেট। ভার্টিক্যাল প্লেট, একটা প্লেট আছে, তার ভার্টিক্যাল প্লেটের একপাশে হিটেড অবস্থা আছে, এবং এখানে তোমার এই সারফেস থেকে হিটটা যাচ্ছে। এই সারফেসের ওয়াল টেম্পারেচার, এটা TW বা TS বলেছে, এটা সেটা হচ্ছে ওয়াল সারফেস টেম্পারেচার। এবং এর ক্যারেক্টারিস্টিক্স লেন্থ একটা এল দেওয়া আছে, এই এলটা বলে দেওয়া আছে, এই এলটা কোনটা, তার মানে হাইটটাকে এখানে আমরা বলছি ভার্টিক্যাল প্লেটের এটা। এবং এখানে
রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জ কি? এটা র্যালিজ নাম্বার আর এ, আর ই তে রেনল্ডস নাম্বার, আর এ তে হচ্ছে র্যালিজ নাম্বার। র্যালিজ নাম্বারের মানটা কি আমরা একটু আগে বলেছি, র্যালিজ নাম্বার হচ্ছে গ্রাশফ নাম্বার এবং প্রান্ডল নাম্বারের গুণফল। গ্রাশফ নাম্বার এবং প্রান্ডল নাম্বারের গুণফল, তার মানে আমরা এই র্যালিজ নাম্বারের মানটা এখানে দেখো 10⁴ থেকে 10⁹, অথবা 10⁻10 থেকে 10⁻13, অথবা এন্টায়ার রেঞ্জ। তিনটা জিনিস দেওয়া আছে। তোমার র্যালিজ নাম্বার যদি 10⁴ থেকে 10⁹ এর মধ্যে যদি আসে, তুমি এই ইকুয়েশনটা, এই 19 যেটা 9-19 যেটা আছে, এই ইকুয়েশনটা তুমি চুজ করতে পারো। যদি তোমার 10⁻10 থেকে 10⁻13 এর মধ্যে যদি আসে র্যালিজ নাম্বার, তখন তুমি এই ইকুয়েশন চুজ করতে পারো। অথবা তুমি যে কোনো রেঞ্জে, সেটা 10⁻4 হোক, 10⁻12 হোক, হোয়াট এভার যেটাই হোক, সেটা এন্টায়ার রেঞ্জের জন্য তুমি এই বড় ইকুয়েশনটা দিতে পারো। এখন এখানে সুবিধাটা কি, ছোট ইকুয়েশনগুলো নিলে দেখা যাবে যে তোমার এখানে এররের পরিমাণটা একটু বেশি আসে। কিন্তু এন্টায়ার রেঞ্জের জন্য তুমি যদি নাও, এটা কমপ্লেক্স ইকুয়েশনটা ক্যালকুলেট করা অনেক জটিল, কিন্তু তোমার অ্যাকুরেট রেজাল্টটা আরো বেশি হবে, অ্যাকুরেসিটা আরো বেশি হবে। সো তোমার এখানে তিনটা ইকুয়েশন আছে, তুমি ফ্রি টু চুজ এনি অফ দেম, ঠিক আছে? সো তোমাকে এখানে চুজ করতে হবে যে তুমি কোনটা নিচ্ছ। এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেট। এখন এখানে তোমার এই যে যখন তুমি গ্রাশফ নাম্বার বের করবে, বা র্যালিজ নাম্বার বের করবে, বা প্রান্ডল নাম্বার বের করবে, বা হোয়াট এভার আরো যে সকল নাম্বার আছে, তার ক্যালকুলেশনটা তোমাকে জানতে হবে। এবং এখানে এল বলে দেওয়া আছে, যখন তুমি এল পাবা, গ্রাশফ নাম্বার তুমি এল পাবা, এলটা কোনটা? এই এল হচ্ছে ভার্টিক্যাল। সো তোমার সবকিছু দেওয়া থাকবে, শুধু তোমার এই ইকুয়েশন গুলো ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। একইভাবে ইনক্লাইন সারফেস যদি থাকে, ইনক্লাইন সারফেসের ক্ষেত্রে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এবং সেক্ষেত্রে এই এলটা দেওয়া আছে, এল মানে হচ্ছে তোমার এই ভার্টিক্যাল ইনক্লাইন এটা, আর এখানে থিটা আছে। তো সেই ক্ষেত্রে তোমার এই ইউজ ভার্টিক্যাল প্লেট ইকুয়েশন ফর আপার সারফেস এন্ড অফ এ কোল্ড প্লেট এন্ড লোয়ার সারফেস অ্যাজ হট প্লেট, যেটা আমরা বলেছি, এবং রিপ্লেস জি বাই জি থিটা। যে গ্রাশফ নাম্বারের ক্ষেত্রে একটা জি পাবা, সেই জি কে আমরা বলছি জি কস থিটা দিয়ে রিপ্লেস করতে, দ্যাটস অল। তার মানে তুমি গ্রাশফ নাম্বারে যখন তুমি বসাবা, জি যেখানে থাকবে, যেসব জায়গায় তুমি জি পাবা, সেই সব জি জায়গায় তুমি জি কস থিটা বসাবো, আর কিছু না। তাহলে তোমার এই একই ইকুয়েশন হয়ে যাবে। তারপরে মনে করো আরো কয়েকটা কেস আছে, যেমন মনে করো হরিজন্টাল প্লেট, ভার্টিক্যাল ছিল, এটা হরিজন্টাল প্লেট। হরিজন্টাল প্লেটের ক্ষেত্রে দুই ধরনের কেস বলা হয়েছে, ঠিক আছে? এক নম্বর কেসে বলা হয়েছে যে সারফেস এরিয়া আমরা ধরি এ, এবং পেরিমিটার আমরা পি ধরে নিচ্ছি প্রথমে, সারফেস এরিয়া এ এবং পেরিমিটার পি, ঠিক আছে? আপার সারফেসটাকে আমরা ধরছি প্রথমে হট প্লেট, এই আপার সারফেসটা হট প্লেট, আর নিচেরটা হচ্ছে তোমার ফিক্স বানিয়ে। তাহলে এবং আরেকটা হচ্ছে নিচেরটা যেটা পি, যেটা লোয়ার সারফেসটাকে আমরা হট সারফেস ধরছি, উপরের সারফেসটাকে আমরা কোল্ড সারফেস ধরছি, হোয়াট এভার। এটা হচ্ছে ওয়াল টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের যদি পি পেরিমিটার থাকে, মানে সবকিছু দেওয়া থাকে। আমরা এখান থেকে যে এল যেটা, এর উপর আবার একটু খেয়াল করো, এই যে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ যেটা, এই এল সমান লেখা আছে এস বাই পি। সো তুমি এখান থেকে হিসাব করে এই এলটা বের করে ফেলবে। এসটা কি? সারফেস এরিয়া, পিটা হচ্ছে পেরিমিটার। সো এখান থেকে এল পেয়ে যাবে। এখন এখানে তোমার দুটো রেঞ্জ দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম কেসের জন্য, এখানে দুটো কেস দেওয়া আছে। এখানে যেমন 10⁴ থেকে 10⁷ যদি হয় র্যালিজ নাম্বার, তখন নাসেল নাম্বার এই সূত্র তুমি ইউজ করবে, ঠিক আছে? 0.59 ইন্টু র্যালিজ নাম্বার টু দি 1/4, অথবা যদি 7 থেকে 11 থাকে, তখন তুমি হচ্ছে 0.1 ইন্টু র্যালিজ নাম্বার টু দি 1/5, 1/3, ঠিক আছে? এভাবে তুমি বলবে। একইভাবে তোমার যদি নিচেরটা হয়, মানে নিচের বটম সারফেস যদি হট হয় আর উপর সারফেস যদি কোল্ড হয়, তাহলে এই ক্ষেত্রে তুমি এই ইকুয়েশন ইউজ করবে। একইভাবে তোমার যদি সিলিন্ডার, ভার্টিক্যাল সিলিন্ডার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই সবকিছু বলে দেওয়া আছে। ডায়ামিটার তো তুমি জানবে, লেন্থ জানবে, তার ক্যারেক্টারিস্টিক্স লেন্থ তোমার এল এটা বলে দেওয়া আছে। এবং এখানে ভার্টিক্যাল সিলিন্ডার ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ভার্টিক্যাল প্লেট ওয়েন ডি ইকুয়ালস টু এটা। তার মানে আমি এই ভার্টিক্যাল সিলিন্ডারটাকেই ভার্টিক্যাল ওয়াল হিসেবে কনসিডার করব, ভার্টিক্যাল ওয়াল হিসেবে এই সূত্রগুলো ইউজ করতে হবে। কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে যে ডি এর মানটা যদি এর থেকে বড় অথবা সমান হয়, এটা কি 35L ডিভাইড বাই গ্রাশফ নাম্বার টু দি পাওয়ার 1/4, এই মানটা যদি ডি এর চেয়ে যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভার্টিক্যাল প্লেটের এই ইকুয়েশনগুলো আমরা ইউজ করি। এখানে যে ইকুয়েশন আছে, সো তোমার এই ইকুয়েশনগুলো দেওয়া আছে। একইভাবে যদি হরিজন্টাল সিলিন্ডার হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই নাসেল নাম্বারের সূত্র তোমার এখানে স্পষ্ট দেওয়া আছে, ঠিক আছে? স্ফিয়ার যদি হয়, তাহলে তোমার সূত্র দেওয়া আছে। সো তোমার পরীক্ষার জন্য কোনো চিন্তা নেই। পরীক্ষার জন্য যেটা আছে, তুমি জাস্ট রাইট ইকুয়েশনটা তোমাকে চুজ করো, যে কোন ইকুয়েশনটা আমি এখান থেকে চুজ করবো। আমার কথাটা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? ইয়েস স্যার। তো তোমার দায়িত্ব হচ্ছে পরীক্ষার সময় এই জিনিসগুলোকে এনশিওর করা যে তুমি এটা বুঝেছো, ঠিক আছে? এই যে এখানে মানে করো এই সূত্রগুলো দেয়া আছে, ঠিক আছে? এই যে গ্রাশফ নাম্বারের সূত্রটা দেয়া আছে, যে জি মান আছে, যখন তোমার ইনক্লাইন্ড হবে তখন জি কস থিটা হবে, আর কিছু না।
এখানে বিটার মান তোমার জানা থাকবে বা বলে দেওয়া থাকবে, টি ডব্লিউ টি ইনফিনিটি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, নিউ দেওয়া থাকবে, এল হচ্ছে লেন্থ দেওয়া থাকবে। হ্যাঁ, যদি বিটা যদি দেওয়া না থাকে, বিটার সূত্র দেওয়া আছে, সূত্র থেকে তুমি বিটা বের করবে। হ্যাঁ, হোয়াট এভার যা যা আছে তুমি সব এখান থেকে বের করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেটের জন্য, এটা হচ্ছে সিলিন্ডারের জন্য ডায়ামিটার দেওয়া আছে, তুমি সেখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস তোমার ইকুয়েশনের মধ্যে সবকিছু দেওয়া আছে। আমি যে ইকুয়েশনগুলো একটু আগে পড়লাম বা বললাম সবগুলো তোমার এখানে দেওয়া আছে। তোমার ওই ধরনের কোনো ইকুয়েশন মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে, কথাটা হচ্ছে যে তোমাকে যেন মানে ক্লিয়ারলি তুমি যেন কনসেপ্টটা রাখো যে আমার কোন ইকুয়েশনটা চুজ করতে হবে। তুমি এক ইকুয়েশনের জায়গায় যদি আরেক ইকুয়েশন চুজ করো তাহলে তুমি ঝামেলা করবে। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন এখানে আমি তোমাকে দুই ধরনের চার্ট দেখাই। পরীক্ষায় তো আমি সিম্পলি দিব, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন যাবে তখন হয়তো সমস্যায় পড়তে পারো। এটা স্যান্ডেলের বইতে দেওয়া আছে, স্যান্ডেলের বইতে এইভাবে ছবি করে সুন্দর করে এইভাবে দেওয়া আছে যে কোনটা কি কেস এবং তার সাথে। কিন্তু তুমি যদি হলম্যানের বই যাও, তোমার কাছে যদি হলম্যানের বই থাকে, হলম্যানের বইতে কিন্তু এটা এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল প্লেট এন্ড সিলিন্ডার তার জন্য সূত্র দেওয়া আছে, সূত্রের জন্য কোন ইকুয়েশন সেটা বলে দেওয়া আছে, রেফারেন্স বলে দেওয়া আছে। হরিজন্টাল সিলিন্ডারের জন্য বলে দেওয়া আছে। হ্যাঁ, পাওয়ার কত, ওই যে আমরা একটু আগে বললাম যে সি এবং এম, হ্যাঁ, জেনারেল ইকুয়েশন, সেখান থেকে তোমার এই ইস্যুগুলো চলে আসে। তারপরে যেমন মনে করো যে আপার সারফেস হিটেড এবং লোয়ার সারফেস যদি কোল্ড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আপার সারফেস যদি তোমার প্লেট হয়, লোয়ার সারফেস যদি কোল্ড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বিভিন্ন রেঞ্জের জন্য এইভাবে বিভিন্ন কন্ডিশন গুলো দেওয়া আছে। এটা হচ্ছে হলম্যানের বইতে, কিন্তু জিনিসটা একই, তো ইকুয়েশন একই, কিন্তু তোমাকে এইভাবে দেওয়া আছে। তো এনিওয়ে আমি হয়তো পরীক্ষায় এই ধরনের টেবিল তোমাকে দেবো, যেটা প্রথমে দেখালাম, সেই ধরনের ইকুয়েশন গুলো বা চার্ট সহ আমি তোমাকে দেবো, যাতে তুমি পরীক্ষা ইজিলি করতে পারো। ঠিক আছে কথা? হ্যালো, ওকে। তো আমরা এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার টেবিল 9.1 আমি যেটা দেখালাম, এই টেবিলটা, এটা হচ্ছে যেখান থেকে তুমি ডিটেলসে তুমি পেয়ে যাবে। আমরা এখন একটু এটা স্টপ দেই, স্টপ দিয়ে আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি। কথার প্রচুর মেবি নেটওয়ার্কের প্রবলেম। কথা কি ক্লিয়ার হচ্ছে? একটু বলো আমাকে, শোনা যাচ্ছে কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, ক্লিয়ার আসতেছে না ক্লিয়ার কেটে আসছে না? কেটে 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 আসছে অথবা ডিলে আসছে। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমরা নেক্সট ক্লাসে, আজকে হয়তো পড়ানোটা আসলে এই হবে। আমি জাস্ট এখানে একটু ক্লিয়ারলি একটু জাস্ট যে পয়েন্টগুলো আমি একটু বললাম আমি। এখন তো অনেক আটকায় স্যার, কি শোনা যায় না। হ্যাঁ, কথা অনেক পরে শোনা যায় স্যার বলার। আচ্ছা আচ্ছা, ডিলে হচ্ছে, এই তো। তাহলে একটু খেয়াল করো, জাস্ট আমার কথাগুলো তাহলে খেয়াল করে বলে যাচ্ছি, তুমি ওটা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে আমরা এই যে যেটা একটু আগে দেখালাম যে চার্টগুলো, সেই চার্টগুলোর মধ্যে যে ইকুয়েশনগুলো আছে সেগুলো একটু ডিটেলস এখানে বলা আছে। যে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স সারফেসের যে ভার্টিক্যাল এবং ইনক্লাইন্ড সারফেস, সেখানে মডিফাইড একটা আমরা গ্যাশফ নাম্বার ধরি, সেই মডিফাইড গ্যাশফ নাম্বারটাকে আমরা ডিফাইন করি জি ইন্টু বিটা ইন্টু কিউ ডব্লিউ, এবং তার সাথে এক্স টু দি পাওয়ার 4x হচ্ছে যে কোনো ডিস্টেন্সের জন্য বলা হচ্ছে, কে থার্মাল কন্ডাক্টিভিটি ইন্টু নিউ স্কোয়ার। এবং এই কিউ ডব্লিউ যেটা, সেটা হচ্ছে হিট ফ্লাক্স। আমরা বলছি যে তোমার হিট ফ্লাক্স, কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য এটা সূত্র, তখন আমাদের সেই কিউ ডব্লিউটা আমরা কিউ ডিভাইড বাই এ থেকে আমরা হিট ফ্লাক্স পেয়ে যাবো। এটা যদি গ্রাসফ নাম্বার স্টার হয় তাহলে সেখান থেকে আমরা এরকম নাসেফ নাম্বার পেয়ে যাবো, এবং সেই গ্রাসফ নাম্বার একটু ফ্যান্ডল নাম্বার, সেই সূত্রটা আমরা একটা দেখেছি ইকুয়েশন, সেখানে আছে। ঠিক আছে, তো ওইভাবে কিছু সূত্র এখানেও আছে, যেমন টার্বুলেন্ট রিজিয়নের জন্য তোমার কি হতে পারে সেটা দেওয়া আছে। তো সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু সূত্রগুলো খেয়াল করতে হবে। আমরা এরপরে যে ফ্রি কনভেকশন হরিজন্টাল সিলিন্ডার, যেটা আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ, ইকুয়েশনের মধ্যে এখানে একটা ফেমাস ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটা আমরা এর আগেও একদিন ক্লাসে বলেছিলাম, এই চার্চিলের ইকুয়েশন। এখানেও একটা চার্চিলের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ফ্রি কনভেকশনের জন্য। আমরা এর আগে ফোর্স কনভেকশনের জন্য দেখেছিলাম, এখানে ফ্রি কনভেকশনের জন্য চার্চিল ইকুয়েশন। সেখান থেকেও এরকম বিশাল একটা ইকুয়েশন আছে, যে গ্রাসফ নাম্বার, প্যান্টল নাম্বার, তার সাথে ডিভাইড বাই কমপ্লেক্স একটা, তারপরে হোল টু দি পাওয়ার 1/6, এবং এখানে বলে দেওয়া আছে যে গ্রাসফ নাম্বার, প্যান্টল মানে গ্যালেজ নাম্বার,
এটা হচ্ছে র্যালিস নাম্বার বা গ্রাশপ নাম্বার প্যান্টল নাম্বার গুণফল, সেটার রেঞ্জ দেওয়া আছে। এটা হচ্ছে তোমার একেবারে যদি টাইপের মধ্যে যদি হয়, মানে সিলিন্ডারের ক্ষেত্রে হয় সারফেসের উপর দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রকম সূত্র দেওয়া আছে। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করতে হবে, কারণ তোমার সাথে এটা ইন্টারাকশনের মাধ্যমে আমরা করবো। নেক্সট ক্লাসে এই অঙ্কটা আমরা করবো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ প্রবলেমগুলো দেখবো। আজকে এখান থেকে রাখতে যাচ্ছি, যেহেতু নেটওয়ার্কে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আশা করি নেক্সট ক্লাস বৃহস্পতিবার আশা করি। কথা ক্লিয়ার হয়েছে? হ্যালো, আমি যেটা একটু দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে তোমার এই যে গ্রাশপ নাম্বার আমরা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হয় তখন আমরা এই ধরনের আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ এই ধরনের আমরা ইকুয়েশন দেখবো। তারপর আমাদের যে হিট ফ্লাক্সের ক্ষেত্রে, তারপরে আমরা যদি লোকাল যদি চাই, এই যে রেনল্ডস নাম্বার সরি র্যালিস নাম্বারটা হচ্ছে যে গ্রাশপ নাম্বার আর প্যান্টল নাম্বারের গুণফল, সেখান থেকে আমরা নাসেল নাম্বার পাবো, নাসেল নাম্বার থেকে আমরা এইচ পাবো, এইচ থেকে আমরা কিউ পেয়ে যাবো। আলটিমেটলি প্রসিডিউর সবারটার জন্য একই, শুধু ইকুয়েশন গুলো আলাদা। কোন ইকুয়েশন কোথায় তার জন্য প্রত্যেকটা নিচে কন্ডিশন দেওয়া আছে যে কি হতে হবে। গ্রাশপ নাম্বার আর প্যান্টল নাম্বারের রেঞ্জ যদি এরকম হয় তখন আমরা ইকুয়েশন ইউজ করবো, রেঞ্জ যদি ডিফারেন্ট হয় তখন আমরা ইকুয়েশন ইউজ করবো। এভাবে আমার ইকুয়েশন গুলো দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরেকটা যেটা আমি থেকে বললাম যে চার্চিলের ইকুয়েশন, এটা একটা ফেমাস ইকুয়েশন। হ্যাঁ, সেটা মোর অ্যাকুরেট রেজাল্ট দিবে তোমাকে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে হরিজন্টাল সিলিন্ডারের জন্য ইকুয়েশনটা দেওয়া আছে। তো সেখানে এরকম র্যালিস নাম্বার এবং বলে গ্রাশপ নাম্বার অফ প্যান্টল গুণফল যেটা, সেটার জন্য বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে যেহেতু এটা আমার এখানে কালকে আগামীকাল যদি হয় ক্লাস বা নেক্সট ক্লাস যদি আসে, আমরা একটা অঙ্ক দেখবো। অঙ্ক একটু বড় অঙ্ক, কিন্তু অনেকগুলো ইস্যু এখানে কভার করবে। আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা ইনশাল্লাহ করে তারপরে আরো কিছু জিনিস দেখবো। ঠিক আছে, আজকে পর্যন্ত রাখতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। জি স্যার। আসসালামু আলাইকুম।